আমাদের আজকের আলাপের বিষয় মূলত ট্রাম্পের দূত গো শেখ হাসিনা সম্পর্কে কি বার্তা নিয়ে আসছেন। আপনারা জানেন যে আগামী 30 জুলাই ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গো, যিনি দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন, তিনি বাংলাদেশ সফরে আসছেন। সেই আলাপটা করব। আর এই আলাপে আমাদের সঙ্গে যুক্ত আছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক চন্দন নন্দী। চন্দন দা, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ সাজ্জাদ ভাই। আমরা মূল বিষয় ভিত্তিক আলাপের আগে বাংলাদেশে আজকে খুব বড় ধরনের একটা ঘটনা ঘটে গেছে, সেই আলাপটি দিয়েই শুরু করতে চাই। আর সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি আজকে পদত্যাগ করেছে। এই মুহূর্তে বাংলাদেশ বলা যায় মার্কিন খানিকটা কর্তৃত্বাধীন, অনেকটা মার্কিন এখানে একটা ইশারা আছে। যেটাই বলি না কেন, মার্কিন দূত যে মুহূর্তে বাংলাদেশে আসছেন ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ ঘটলো। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সাজ্জাদ ভাই, আমার মনে হয় এটা একটা অত্যন্তই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন, যেটার কোনো নির্দিষ্ট মানে যেটাকে আমরা বলি সিঙ্গেল আনসার হয় না। হ্যাঁ, কেন কিনা এখনো কিন্তু আমার মনে হয় অনেক প্রশ্ন আছে, জটিল প্রশ্ন জড়িয়ে আছে, অনেকগুলো ইস্যুস জড়িয়ে আছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আজকে স্টেপ ডাউন করলেন। ওনার ওপর থেকে অনেকদিন ধরে ওনার উপরে এই একটা প্রেশার ছিল। আর্মি চিফ টার্কি যাওয়ার আগে ওনার সঙ্গে দেখা করেছিলেন, যেটা সাধারণত উনি করে থাকেন, যে যে কোনো আর্মি চিফ কোনো বিদেশ সফরে গেলে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে, আবার যখন ফিরে আসে উপযুক্ত সময় তাকে ব্রিফও করে, কেন কিনা প্রেসিডেন্ট হচ্ছে সুপ্রিম কমান্ডার। তো বাট সেটাকে বাদ দিয়ে যদি আমরা দেখি যে এটা যখন এই ডিসিশনটা নেওয়া হলো, তখন নিশ্চয়ই তার আর্মি চিফ সেটা জানতেন কিনা সেটা নোবডি নোজ। তারপরে তড়ি ঘড়ি করে পার্লামেন্টের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদকে ডাকিয়ে পাঠানো হলো। উনি ছিলেন ব্যাংককে। উনি পত্রপাঠ ফিরে এলেন, এবং ফিরে এসেই কিন্তু অনেকে এক্সপেক্ট করছিল যে এটা শনিবারে হতে পারে বা রবিবারে হতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি করে ফেললেন উনি, যেটা আর কি মানে উইচ টুক এভরিবডি বাই সারপ্রাইজ ইন আ ওয়ে। আর এর মধ্যে যেটা আমরা কিছু কিছু খবর পেয়েছি, ফুললি কনফার্মড বলবো তা না, যে আর্মি চিফ ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামানের আগামীকাল ফেরার কথা, 25 তারিখে ওনার টার্কির সফর থেকে। কিন্তু যেটা শোনা যাচ্ছে উনি হয়তো আজ রাতেই ফিরে আসবেন। কিন্তু এর সঙ্গে প্রশ্নটা হলো যে উনি কি ফিরতে তাহলে দেরি করে ফেললেন? বাট এটাও ক্লিয়ার হয় না যে উনি দেরি করে ফেরা মানেই যে পরে ওনাকেও হয়তো বদলে দিতে পারে, সেইটা আমরা এখনই বলতে পারি। কেন কিনা আমরা কোনো কনফ্লিক্ট দেখিনি তারেক রহমান সাহেবের সরকার এবং নতুন আর্মি চিফের ক্ষেত্রে। আপনাদের সবারই খেয়াল থাকবে যে কদিন আগে একটা বাংলাদেশ আর্মির একটা মহড়া হয়েছিল, যেখানে তারেক রহমান সাহেব গিয়েছিলেন। বেশ একটা কনভাইভিয়াল অ্যাটমসফিয়ারে উনি ওই মহড়াটা অ্যাটেন্ড করেছিলেন। তো সেখানে এখন আমাদের এগুলো হয়তো আমরা আগামী দিনগুলোতে জানতে পারবো যে যে আর্মি চিফ কি জানতেন যে প্রেসিডেন্ট চুপ্পুর হয়তো আর বেশি দিন ওই পদে উনি থাকবেন না,
তাহলে উনি তাড়াতাড়ি ফিরে আসছেন কেন? তো এই নানান জটিল প্রশ্নগুলো রয়েছে, এটা হলো নাম্বার ওয়ান। আর অবভিয়াসলি এটার সঙ্গে যুক্ত হবে যে উনি ফিরে আসার পর ওয়াকার ইউনিস সাহেবের ওয়াকার উজ্জামানের কি ধরনের পজিশন থাকবে। আহ, উম, তো এই প্রশ্নগুলো কিন্তু আছে, থাকবে কিছুদিন, হয়তো কিছুদিন পরে আমরা এগুলো জানতে পারবো, বা এমন ইভেন্টস ঘটতে পারে যেটা সেলফ এক্সপ্লেনেটরি হয়ে যাবে আর কি। এটা হলো নাম্বার ওয়ান। এটা হলো যেটাকে আমরা বলি, মানে অনেকগুলো জড়িত এটার সঙ্গে জড়িত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রেও যে যারা মিস্টার সার্জিও গর, যে ভারতে উনি অ্যাম্বাসেডর মার্কিন যুক্তরাষ্ট্রের, এবং সাউথ এশিয়া আর সেন্ট্রাল এশিয়ার কিছুটা হলেও দেখেন, অলদো পল কাপুর হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, কিন্তু এই জায়গাগুলোর মধ্যেও গড় সাহেবের ইন্টারেস্ট আছে, ডিপ্লোম্যাটিক রোল প্লে করেন। তো আমাদের দেখতে হবে আমেরিকার ওপরে এটা কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে, আর আরেকটা দেখতে হবে হচ্ছে ভারতের উপরে কি ধরনের ইম্প্যাক্ট হবে। ভারতের জন্য আমরা সবাই জানি যে চুপ্পু সাহেব শেখ হাসিনার প্রেসিডেন্সিয়াল নমিনি ছিলেন, ওনাকে ইউনূস সরকার রিটেন করেছিলেন। আর এই যে 5-6 মাস তারেক রহমান সাহেবের যে সরকার আছেন, তারাও ওনাকে রিটেন করেছিলেন। তাহলে এই মুহূর্তে চুপ্পু সাহেবের স্টেপ ডাউন করা, এটার সঙ্গে কোনো ডোমেস্টিক পলিটিক্যাল ডেভেলপমেন্টের কোনো সম্পর্ক আছে কিনা, সেটা আবার যুক্ত হয় বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্স এর সঙ্গে। আমরা এটা বুঝতে পারছি যে সার্জিও গড় যে ঢাকায় আসবেন 30 তারিখে, ওনার মেন এজেন্ডা আইটেম কি থাকতে পারে। অবভিয়াসলি ডিপ্লোম্যাটিক যে সার্জিও গোরে ঢোকার আগে আমি এই প্রশ্নটা একটু সেরে নেই। ওয়াকারুজ্জামান, এই যে আজকে যে আমরা বদলের বাংলাদেশ দেখছি, এই বদলের বাংলাদেশের পেছনে ওয়াকারুজ্জামানেরও কোনো না কোনো ভাবে যুক্ততা আছে, বা সরাসরি বা যেভাবেই হোক যুক্ততা আছে। কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে একটা বড় ঘটনা ঘটে গেল যে রাষ্ট্রপতি অপসারণ, ওয়াকারুজ্জামান বাইরে। ওয়াকারুজ্জামানের কপালেও কি দুঃখ আছে? এমন দুঃখ আছে, আমরা কদিন আগে দেখলাম নৌপ্রধান স্বাভাবিক অবসরে গেছেন, বিমান প্রধানও হয়তো এবছরই অবসরে যাবেন, ওয়াকারুজ্জামান আগামী বছর যাবেন। ওয়াকারুজ্জামানের কপালেও কি এমন কোন দুঃখ আছে কি? এরকম কি মনে হয়? দেখুন, আমার যেটা মনে হচ্ছে, যে আমি যেটা শুনতে পারছি আর কি বিএনপি কোয়ার্টার্স থেকে, যে ওয়াকারুজ্জামানকেও হয়তো সরে যেতে হবে, কিন্তু সেটা ইমিডিয়েটলি হবে কিনা সেটা নিয়ে আমার ঘোর সন্দেহ। কেন কিনা ওয়াকারুজ্জামান 2024 জুন মাসে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল শেখ হাসিনা থাকাকালীন। তারপর থেকে উনি আছেন, ইন্টারিম সরকার এলেন, উনি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন। আর কিছু কিছু লোক তো বলেই যে উনি কিন্তু ইফেক্টিভলি উনি চার্জে ছিলেন, অ্যাটলিস্ট ম্যাক্রো লেভেল ইস্যুগুলোকে যদি আমরা দেখি আর কি। তো উনি যেভাবেই যেভাবেই রোলটা প্লে করেছেন, ও একটা পজিটিভ সাইড আমাদের সেটা দেখতে হবে, যে উনি এক ধরনের স্টেবিলিটি কিন্তু মেনটেন করেছিলেন। আমরা দেখেছি যে ইন্টারিম সরকারের সময় চরম অরাজকতা ছিল, ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন খুব খারাপ ছিল, তার সঙ্গে ইকোনমিক তো বাদই দিলাম। তো আর ওই সময়ই কিন্তু ইন্টারিম সরকারের সময়ে কিন্তু আমাদের
খেয়াল থাকা উচিত সবারই যে তখন যে মে মাসে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হলেন খলিলুর রহমান গত বছর, তখন উনি এসে ওই করিডোরের কথা বলেছিলেন, রাখাইনে করিডোরের কথা। তখন কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান খুবই কুইক এবং একটা ডিসাইসিভ রোল প্লে করে ওটাকে আটকে দিয়েছিলেন। পরবর্তীকালে এখন আমরা একটা ইকোনমিক করিডোরের কথা শুনছি, বাট সেটাতে উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্যাট লেটার। তো আমার মনে হচ্ছে যে একটা স্টেবিলিটি কিন্তু উনি প্রোভাইড করেছিলেন। আমরা দেখেছিলাম যে এই 20 মাসের মধ্যে, মানে প্রায় 2 বছর হতে 2 বছর প্রায় হতে যাচ্ছে আর কি। এই 2 বছরের মধ্যে কিন্তু বহুবার আর্মি মধ্যে প্রচুর রদবদল হয়েছে, নানান লেভেলে হয়েছে। তারপরে যখন তারেক রহমান সাহেব এলেন, ঠিক তার আসার আখ্যান দিয়ে কিন্তু যে চেঞ্জেস গুলো হয়েছিল তাতে আমরা বুঝেছিলাম যে ওয়াকার সাহেব নিজের পজিশনটা আর্মির মধ্যে অনেক বেশি কনসলিডেট করে ফেলতে পেরেছিলেন। সেই পজিশন কিন্তু এখনো আছে, ওনার লোকজনরা কিন্তু এখনো আছে নানান গুরুত্বপূর্ণ জায়গায় আর্মিতে। হ্যাঁ, তো সেখানে তারেক রহমান সাহেব কি চাইবে যে ইমিডিয়েটলি প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবের রেজিগনেশনের পর এখন একজন অ্যাক্টিং প্রেসিডেন্ট আছেন, উনি কি চাইবেন যে আর্মির চিফকে ইমিডিয়েটলি সরিয়ে দিয়ে অন্য কাউকে নিয়োগ করে আবার একটা আর্মড ফোর্সেস এর মধ্যে একটা ইনস্টেবিলিটির মতন চলে আসতে পারে? আমরা জানি যে ওয়াকার সাহেবের একটা ইম্পর্টেন্ট পাওয়ার সোর্স ছিল হচ্ছে ওনার দুজন অন্য ব্যাচমেট, নেভি চিফ এবং এয়ারফোর্স চিফ। নেভি চিফ অ্যাডমিরাল নাজমুল হাসান কদিন আগেই 23 তারিখে উনি কিন্তু ফর্মালি চার্জ হ্যান্ড ওভার করেছেন নতুন যে ইনকামবেন্ট এলেন আর কি, মিসবাহ সাহেব, তাকে, অ্যাডমিরাল মিসবাহকে। তো রাইট, তো আমরা কি তারেক রহমান সাহেব কি চাইবে যে ইমিডিয়েটলি আবার একটা ডিফেন্স ফোর্সের মধ্যে জেনারেলি আর আর্মির মধ্যে পার্টিকুলারলি কোন ধরনের ইনস্টেবিলিটি, এই পাওয়ার জকিং গুলোকে নিয়ে সেই জায়গাগুলোকে কি উনি চাইবেন ডিস্টার্ব করতে? তো প্রশ্ন আছে। কারেক্ট কারেক্ট। তো আমাদের সেগুলোর জন্য সেই জন্য আমি বলছি যে ইটস টু আর্লি টু প্রেডিক্ট এনিথিং। ওয়াকার সাহেব যদি আজ রাতের মধ্যে ফিরে আসেন, সেটা এক ধরনের ব্যাখ্যা হতে পারে স্টোরি, বাট উনি যদি আগামীকাল ফেরেন, যেদিন ওনার ফেরার কথা, তাহলে এক ধরনের ব্যাখ্যা হতে পারে। বাট সার্টেনলি উনি এই ডেভেলপমেন্টস গুলো যে হয়েছে সেগুলো নিয়ে উনি নিশ্চয়ই হি ইজ অ্যাওয়্যার অফ অল দিস, এন্ড আমার মনে হচ্ছে নিশ্চয়ই উনি এক ধরনের রিয়ার গার্ড অ্যাকশন নিয়েছেন টু রিং ফেন্স হিমসেলফ। তো আমরা এগুলো হয়তো দেখতে পারবো, এগুলোর ইম্প্যাক্ট বা আউটকাম আমরা দেখতে পারবো ওনার ফেরার পরে, যে ওনাকে তারেক সাহেব রিটেন করবেন না অন্য কাউকে তারা অলরেডি চুজ করে রেখেছেন যাকে ওনার জায়গায় বসাবে। আর এটাও হতে পারে যে ওনাকেই রিটেন করলেন উনি, কেন কিনা ওই যে বললাম প্রথম গোড়ার দিকে যে আমরা কোন ধরনের ডিফারেন্সেস অফ ওপিনিয়ন বলুন বা কনফ্লিক্ট বলুন, যে এক্সিকিউটিভ আর কি, প্রাইম মিনিস্টার ওনার মধ্যে এবং আর্মি চিফের মধ্যে, আর্মি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ার সেন্টার বাংলাদেশে। তো এটাকে কিন্তু প্রত্যেক এক্সিকিউটিভ কিন্তু কিড গ্লাভস দিয়ে আর কি ট্রিট করবে না, আমার মনে হয় অনেক বেশি সিরিয়াসলি এটাকে ট্রিট করবে। আর উনি এমন কোন
নিজার্ক রিয়াকশনের মধ্যে যাবেন না বা নিজার্ক কোনো অ্যাকশনের মধ্যে যাবেন না, যাতে কি এই যে আহ, একটা এই পুরো ব্যাপারটাকে আরো প্রেসিপিটেট করে ফেলতে পারে। আশা করি উনি সেই ধরনের কোনো অ্যাকশনের মধ্যে যাবেন না, কারণ কিনা ওনাকে মনে রাখতে হবে যে ভারতও কিন্তু এই চেঞ্জ গুলোর সঙ্গে একটা খুব ক্রিটিক্যালি জড়িত। তো এইগুলো মাথায় রেখেই কিন্তু তারেক সাহেবকে অ্যাক্ট করতে হবে। জি দাদা, আমরা সার্জিও গোর প্রসঙ্গে আসি। ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত এবং ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের মানুষ সার্জিও গোর ঢাকা সফরে আসছেন। এই সফরের নেপথ্য কারণ কি বা উদ্দেশ্য কি? দেখুন, একটা ইম্পর্টেন্ট জিনিস গোড়ায় বলে রাখতে হবে যে এটা কিন্তু আপনার প্রথম প্রশ্নের সঙ্গে জড়িত। আর সেটা হলো যে সার্জিও গর আসছেন 30 তারিখে। আর এই যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আজকে রিজাইন করলেন, ওনার জায়গায় একজন অ্যাক্টিং প্রেসিডেন্ট এসছে, আর্মি চিফ এখনো দেশে পৌঁছতে পারেনি। তো আহ, এই এই এইগুলো ঘটার ইমিডিয়েটলি আগেই কিন্তু, মানে সার্জিও গর আসার আগেই কিন্তু এই চেঞ্জ গুলো করতে পেরেছেন তারেক রহমান সাহেব। এখন সেটার একটা ইমপ্লিকেশন আছে যে উনি একটা মেসেজ দিতে চাইছেন যে উনি কিন্তু হি ইজ ইন চার্জ, হি ইজ ইন কমান্ড। এখন সেটা পূরণ হয়ে যাবে যদি উনি তাড়াতাড়ি জেনারেল ওয়াকারুজ্জামানকে রিপ্লেস করে ফেলেন। বাট সেটা উনি করবেন না আমার যতদূর মনে হয়। হাউএভার, সার্জিও গরের আসার আগে করে ফেলাটা একটা ইম্পর্টেন্ট মেসেজ যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, এবং সেটা ভারতের পক্ষে, ভারতের দিকেও একটা মেসেজিং যাচ্ছে যে উনি কিন্তু হি ইজ নাও ভেরি গ্র্যাজুয়ালি, খুব আস্তে আস্তে উনি এস্টাবলিশ করতে চাইছেন যে হি ইজ ইন কন্ট্রোল। কিন্তু সেই যে কন্ট্রোলের কথাটা, সেটা উনি যেই সার্কামস্টান্সে প্রধানমন্ত্রী হয়েছিলেন বা দেশে ফিরতে পেরেছিলেন, সেই ব্যাকগ্রাউন্ডারটাও কিন্তু আমার মনে হয় ওনার নিশ্চয়ই মনে থাকবে। তো ওনাকেও এই জিনিসগুলো খুব চিন্তা ভাবনা করে এগোতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো সার্জিও গর এমন একটা সময় আসছেন, মানে 1 মাসও হয়নি, কিন্তু অনেক কম, মানে হয়তো 2 সপ্তাহের মতন হয়েছে, যেখানে শেখ হাসিনা রয়টার্সকে একটি ইন্টারভিউতে বলেছিলেন যে উনি দেশে ফিরবেন, উনি জেলে যেতে রাজি আছেন, ওনার এগেনস্টে যে চার্জেস গুলো আছেন, কিন্তু উনি ফিরবেন আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সঙ্গে আর কি। না, এটা কতটা কার্যকরী হবে, উনি কতটা এটা কতটা রিয়ালিটির ইয়েতে আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে সেকেন্ডারি ইস্যু। বাট উনি সার্টেনলি একটা এই স্টেটমেন্টটা দেওয়ার পরে সার্টেনলি এটার একটা ইম্প্যাক্ট হয়েছে। কেন কিনা আমরা এটাও জানি যে কদিন আগেই একটা মানে ইয়ে লিক হয়েছে, সাপোজিডলি এই কনভারসেশন বিটুইন মে মাসের নাকি কনভারসেশন একটা হয়েছিল শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট চুপ্পুর। তো তার সঙ্গে, তো সেটা আর কি আমাদের কতটা কতটা এটা কতটা এটা এগোবে সেটা আমাদের দেখতে হবে। আর সার্জিও গর যেই প্রপোজালটা নিয়ে, উনি কিন্তু সেটা নিশ্চয়ই আওয়ামী লীগের ফেরত আসার বা শেখ হাসিনার ফেরত আসার একটা অ্যাটমসফিয়ার বা একটা কন্ডিশন তৈরি করার জন্যে
আহ, এটাও আমরা বুঝতে পারছি। তার ডিফারেন্ট অ্যাসপেক্টস গুলো, তার ডিফারেন্ট এলিমেন্টস গুলো আমরা জানি না, অবভিয়াসলি আমরা জানি না। বাট সার্টেনলি সার্জিও গরের আসার পেছনে সবচেয়ে মেইন পয়েন্ট ওনার এজেন্ডাতে যেটা থাকবে সেটা হচ্ছে আওয়ামী লীগকে কিভাবে এই পলিটিক্যাল স্পেসে আবার ফেরানো যায়। ল অ্যান্ড অর্ডার বা তার বিরুদ্ধে যে কেসেস আছে, মামলা আছে, সেগুলো একটা অন্য জিনিস। কিন্তু একটা ইনক্লুসিভ পলিটিক্যাল অ্যাটমসফিয়ার, একটা ইনক্লুসিভ পলিটিক্যাল গ্রাউন্ড, সেটাকে কিভাবে কার্যকরী করা যায়, আমার মনে হচ্ছে যে সার্জিও গরের মেন উদ্দেশ্য এটাই হবে। আর এটার সঙ্গে তখন প্রশ্ন ওঠে যে এই জিনিসগুলোর জন্যেই কি চুপ্পু সাহেবকে স্টেপ ডাউন করে যেতে হলো কিনা। এখন আমরা জানি না তারেক সাহেবের পলিটিক্যাল এজেন্ডাতে কি কি আছে আর কি, লিস্ট অফ টু ডুজ আর কি, সেখানে কি কি উনি করতে যাবেন আমরা উই আর নট ক্লিয়ার ইয়েট। বাট সার্টেনলি আমার মনে হয় যে সার্জিও গরের মেইন থ্রাস্ট কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল গ্রাউন্ড রিয়ালিটি বা পলিটিক্যাল গ্রাউন্ডটাকে আরেকটু ইনক্লুসিভ করা যায়, সেইটাই কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় বার্তা নিয়ে আসবেন, এবং হয়তো একটা মেকানিজমও নিয়ে আসতে পারেন উনি। সো উই হ্যাভ টু মানে ওয়েট এন্ড ওয়াচ যে 30 তারিখের পর কি ধরনের রূপ ধারণ করে বা কি ধরনের স্ট্যান্ড তারেক রহমান সাহেবের গভর্নমেন্ট নেয়। দাদা একটু ঢুকতে চাই, সেটি হচ্ছে যে একটা গুঞ্জন আছে, বাতাসে একটা গুঞ্জন আছে যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সাথে সার্জিও গোরের একাধিক বৈঠক হয়েছে দিল্লিতে। এই যে সার্জিও গোর বেশ অনেকদিন পরে ইন্ডিয়াতে দায়িত্ব নেবার বেশ অনেকদিন পরে, বলা যায় বেশ 6-7 মাস তো হবে দায়িত্ব নিয়েছেন, এত পরে আসছেন, তিনি কি যথেষ্ট প্রস্তুতি নিয়ে আসছেন? আরেকটি কোশ্চেন, যে যে আমেরিকা আওয়ামী লীগ সরকারকে মাইনাস করতে চাইলেন, সেই আমেরিকা কি এখন বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্স চাইছে? আমার মনে হয় যে দেখুন, এখন পলিটিক্যাল কমপ্লেক্সিটি যে বাংলাদেশে আছে এখনো, এবং পলিটিক্যাল আনসার্টেনিটি যে এখনো। বৈঠকের ব্যাপারে কি কোনো কিছু আছে দিল্লিতে, সার্জিও গোর শেখ হাসিনা বৈঠক? না, আমরা না, যে আমার কাছে শুনেছি আমিও যে হয়তো একাধিকবার দেখা হয়েছে, কিন্তু এগুলো নিয়ে কোনো কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট তো ভারত দেয়নি, না মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও ইয়ে করা হয়নি। কিন্তু আমরা আনকনফার্ম রিপোর্টস যেগুলো পাই আর কি, তার থেকে বোঝা যায় যে সার্জিও গরের সঙ্গে হয়তো দেখা হয়েছে। শেখ হাসিনা নিজের পলিটিক্যাল নেতাদের সঙ্গে, পার্টির নেতাদের সঙ্গে দেখা করেছেন, অন্যান্য কর্মীদের সঙ্গে দেখা করেছেন, এগুলো কমন নলেজ। বাট সার্টেনলি উনি যে ইন্টারাকশন গুলো করেছেন ওনার পার্টি কলিগসদের সঙ্গে এবং অন্যান্য সাপোর্টার্সদের সঙ্গে, উনি কিন্তু সেখানে কোনোভাবেই এই ইস্যুগুলো রেজও হয়নি, কারো সাহস হয়নি অবভিয়াসলি এগুলোকে রেজ করার, বা উনিও এগুলো নিয়ে কোনো মন্তব্য করেননি, কোনোভাবে ইঙ্গিত দেননি। তো বাট একটা সার্টেন জায়গায় আমরা পৌঁছতে পারছি যে উনি গত 1 বছরের মধ্যে যতগুলো ইন্টারভিউ দিয়েছেন, সেখানে কিন্তু উনি অ্যান্টি আমেরিকান কোনো ধরনের মন্তব্য করেননি। তার থেকে আমাদের একটা জিনিস পরিষ্কার হয় যে উনি হয়তো রিয়েলাইজ করেছেন যে এই বৈরী সম্পর্কের থেকে বেরিয়ে একটা একটা কনফ্লিক্ট ট্রান্সফরমেশন, রেজলিউশন হয়তো বলা যাবে না ইমিডিয়েটলি, বাট এমন একটা জায়গায় আসতে পেরেছেন যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রকে হয়তো সেটা এইটুকু কনফিডেন্স দিতে পারছে
যে ওনাকে হয়তো সেই স্পেসটা, পলিটিক্যাল স্পেসটা অন্তত দেওয়া যায়। তারেক রহমান সাহেব একটা ইলেকশন জিতে এসছেন, উনি সার্টেনলি চাইবেন যে এই ম্যান্ডেটটা কমপ্লিট হোক। দেশে অনেক ধরনের বাংলাদেশে অনেক ধরনের ঘটনা ঘটে যেতে পারে যার থেকে পলিটিক্যাল সিচুয়েশন কমপ্লিটলি চেঞ্জ হয়ে যেতে পারে, বাট সেটা আমরা যদি নাও ভাবি এখন, বাট একটা স্টেবিলিটি যদি দরকার হয়, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও দরকার হবে। তারাও চাইবে যে একটা সার্টেন স্টেবিলিটি বাংলাদেশে ফিরুক, যাতে কি এই অবজেক্টিভ আছে সেগুলো যাতে পূরণ হয় আর কি। তো আমাদের এখন দেখতে হবে যে আহ, এই জায়গাটা অত্যন্ত ডেলিকেট, যে কিভাবে এই স্পেসটা তৈরি হবে। সেটা কি তারেক রহমান সাহেব রাজি হবেন, এগ্রি হবেন আহ, এটাতে, যেতে, যে উনি এই স্পেসটাকে আওয়ামী লীগকে উনি উনি ওনাকে দিতে হয় আর কি, ওনাকে পেয়ে আর কি। এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবে। সেজন্য আমি বললাম এই মেকানিজমটা কি হবে, সেইটা হয়তো, সেই বার্তাটা নিয়েই হয়তো সার্জিও গর তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসবেন। অর্থাৎ আপনি দাদা এটি বোঝাতে চাইছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মনোভাবটা ছিল সেটা এখন অনেকটা পরিবর্তন হয়েছে। পতন, আওয়ামী লীগ সরকার পতন মুহূর্তে শেখ হাসিনা বা আওয়ামী লীগ এটি অন্তত পক্ষে বোঝাতে সক্ষম হয়েছেন যে না, আমরা তোমরা এক, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো নেগেটিভ কথা না বলা, এগুলো ইতিবাচক কিছুই মিন করে, তাই তো? সার্টেনলি আমার মনে হয় যে এগুলো এক ধরনের ডিপ্লোম্যাটিক মেসেজিং, যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলবো না কেন কিনা আমাকে রিয়ালিটিটা দেখতে হবে। আমার পলিটিক্যাল ফিল্ডের যে ক্ষতিটা হয়েছে, আমার নেতারা ফেরত যেতে পারছে না, আমার কর্মীরা ঠিক মতন কাজ করতে পারছে না, তো সেখানে কিন্তু ওনাকে সেই রিয়ালিটিটাকে দেখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইনফ্লুয়েন্সটা বাংলাদেশে ঘটেছে লিবারেশনের পরে, এই 53 বছর পরে, যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা স্ট্রং প্রেসেন্স বা ফুটপ্রিন্ট বা প্রেসেন্স যাই বলেন যেটা হয়েছে, সেটা কিন্তু আনডিনায়েবল। সেটা কিন্তু হয়তো আগামী কয়েক বছর এই ইনফ্লুয়েন্সটা থাকবে, আর তাকেও কিন্তু এই রিয়ালিটির সঙ্গেই ওনার রাজনীতিটা করতে হবে ওনাকে। তো সেখানে ইন্ডিয়া কি ধরনের রোল প্লে করবে, ইন্ডিয়া কি সেই ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করবে? লস দেখতে গেলে ইন্ডিয়ারও হয়েছে, বাট সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এটাও জানে যে বাংলাদেশকে একটা একটা স্থির জায়গা বানাবার জন্য, সেটা নর্মাল পলিটিক্যাল ইয়ে থেকে দেখুন বা জিও পলিটিক্স এর ইয়ে জায়গা থেকে দেখুন, সেখানে কিন্তু এটা ওনাকে করতেই, ওনাকে এই জায়গাটাকে দিতে হবে। সেই জন্যই কিন্তু একটা পলিটিক্যাল স্টেবিলিটি দরকার পড়বে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে চায়নার ভিজিটটা কিন্তু তারেক সাহেবের সার্টেনলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখন দুটো তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসিশনস নেওয়া হয়েছে, বা উনি উইলিংলি সেই ডিসিশনস গুলো কনভে করেছেন চাইনিজদের। সেগুলো কতটা ইম্প্যাক্ট করবে, আর সার্জিও গর সাহেব সেটাকে কতটুকু টলারেট করবে বা অ্যাকোমোডেট করবে, ইনক্লুডিং ভারত অফকোর্স, সেই জিনিসগুলোও কিন্তু সার্জিও গর সাহেবের ভিজিটে আমরা হয়তো হয়তো সেটা রিফ্লেকশন কিছুটা হলেও দেখতে পারবো। দাদা, এই যে চায়না ভিজিট, ফরেন মিনিস্টারের রাশিয়া ভিজিট, এই যে এই সমীকরণ গুলার কারণে কি বর্তমান সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা বোঝাপড়া ছিল, সেই বোঝাপড়ায় কি ঘাটতি হয়েছে? আপনি কি মনে করেন? সংযোগ
আমার আমার মনে হয় না সেটা হয়েছে। আমার মনে হয় যে আমেরিকা আর ভারত দুজনই রিয়েলাইজ করছে যে কিছু কিছু ক্ষেত্রে ইকোনমিক ইয়ের ক্ষেত্রে অন্তত সেখানে কিন্তু বাংলাদেশ অনেক ডিপেন্ডেন্ট চায়নার সঙ্গে, আগেও ছিল আর কি, সেটা শেখ হাসিনার আমলেও কিন্তু এই ইকোনমিক যে রিলেশনশিপটা সেটা নিয়ে কিন্তু প্রবলেম ছিল না। প্রবলেমটা হয় তখনই যখন এটা ওই সিকিউরিটির কাছাকাছি চলে যায়। তো আমরা সবাই জানি যে মিয়ানমার একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট এই জিওপলিটিক্যাল এই যে নকশাটার মধ্যে আর কি। হ্যাঁ, তো সেখানে আমরা এটাও জানি যে আমরা উইলিংলি ভারত উইলিংলি কিন্তু ইনভাইট করেছিল মিয়ানমারের যে মিলিটারি হুন্টার যে চিফ জেনারেল ল্যাংকে। তো তারপরে আমরা দেখেছি যে জেনারেল ল্যাং এর ফেরত চলে যাওয়ার পরে কিন্তু আরাকান আর্মির উপরে ট্রিমেন্ডাস মিলিটারি প্রেসার অ্যাপ্লাই করেছে মিয়ানমার মিলিটারি জুনটা। আর আমরা এটাও জানি যে ইন্ডিয়া কিন্তু চাইছে চায়নার সঙ্গে একটা মোটামুটি ওয়ার্কেবল রিলেশনশিপ যাতে তৈরি হয়, সেটাও কিন্তু ভারত চাইছে। এগুলোর নানান ধরনের ইমপ্লিকেশনস আছে। সেই ইমপ্লিকেশনস কমপ্লিকেটেড কমপ্লেক্স ইমপ্লিকেশন, সেগুলোতে না গিয়ে যদি আমরা বলি যে এই টলারেবল একটা জায়গায় যদি রাখতে পারে তারেক রহমানের সরকার তার চায়নার সঙ্গে ডিলিংস গুলো, তাহলে আমার মনে হয় যে এই সরকার কিন্তু হয়তো তার যে 5 বছরের টার্ম সেটা কিছুটা অন্তত হয়তো উনি কভার করতেই পারবেন। যেটা আমরা অনেক সময় ভাবছিলাম কি খুব রিসেন্টলি আর কি, প্রচুর লোক ভাবছিল যে বাংলাদেশে একটা ইনস্টেবিলিটি চলছে, ল অ্যান্ড অর্ডার ঠিক নেই, গভর্নমেন্টের ডিসিশনস গুলোর মধ্যে প্রবলেম হচ্ছে। তার থেকে আমাদের এমন একটা ধারণা হয়েছিল যে এই সরকার কতদিন টিকবে। বাট আমার মনে হয় যে এই 6 মাস ইজ টু লেস এ টাইম। আর সেটা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতও জানে যে এটা এই সরকারকে স্টেবিলাইজ করাটাও ইম্পর্টেন্ট। আর সেই জন্যই কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমান সাহেবকে একটা ইনভিটেশনও পাঠিয়েছেন ব্রিক্স এর সামিটে অ্যাটেন্ড করতে। সেটা হচ্ছে রাইট, সেটা কিন্তু সেপ্টেম্বরের 12-13 তারিখ নাগাদ হওয়ার কথা। তো আমাদের ওয়েট করতে হবে। আমরা জানি যে তারেক রহমান সাহেবের জুন মাসেই হয়তো আসার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। উনি প্রেফার করলেন যে উনি মালয়েশিয়া যাবেন, তারপরে চায়না যাবেন। ইতিমধ্যে সেপ্টেম্বরে কিন্তু ওনার জাপানেও যাওয়ার কথা আমি শুনেছি। তো এই যে এই ক্যালিব্রেটেড ভাবে উনি যে ওনার ফরেন পলিসি যেটা পারসু করছেন, তার মধ্যে তারেক রহমান সাহেবকেও ভাবতে হবে। উনি হয়তো ইমিডিয়েটলি এটা জানা যাবে না, বাট নিশ্চয়ই এক্সটার্নাল ফরেন মিনিস্ট্রিতে, বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে নিশ্চয়ই এটা নিয়ে নানান ধরনের কথাবার্তা চলছে। নানান ধরনের খলিলুর রহমান সাহেবও এটার সঙ্গে হয়তো ইনভলভ থাকবেন যে ভারতে আসার ব্যাপারটা ওনারা কবে বাংলাদেশের মানুষের সামনে ওপেনলি বলবেন যে হ্যাঁ, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ভারতে যাবেন, অমুক অমুক তারিখে যাবেন। সো এই জিনিসগুলো কিন্তু এই কমপ্লেক্স ইকুয়েশনের মধ্যে ফিট করতে বা সাজাতে হবে ইন দ্য ব্যাকড্রপ অফ এই যে চেঞ্জেস গুলো ডোমেস্টিক্যালি হলো আর কি। প্রেসিডেন্ট চুপ্পুর পদত্যাগ, তারপরে একজন অ্যাক্টিং প্রেসিডেন্ট আসা, বাংলাদেশকে এটাও চিন্তা করতে হবে, তারেক রহমান সাহেবকে এটাও চিন্তা করতে হবে যে স্থায়ী লেভেলের একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট কে হতে পারে, সেই জিনিসগুলো, এবং ওয়াকার সাহেবের রোল কি হবে এবং তার পজিশন কি হবে, তার স্ট্যান্ড কি হবে, সেগুলো কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হয়ে যায় বিফোর উনি এটা ডিক্লেয়ার করেন যে উনি কবে ইন্ডিয়ায় আসবেন। আচ্ছা দাদা, আমরা আলাপের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। আমরা
প্রকাশ্যে সামনাসামনি দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার প্রধানকে ভারত আমন্ত্রণ জানাচ্ছে। বর্তমান সরকার প্রধান ভারতে যাবে কিনা সেটি আমরা এখনো জানি না, কিন্তু সার্বিকভাবে কি মনে হয় ভারতের অবস্থানটা কি, এই সরকারের প্রতি আস্থা বা সম্পর্কের জায়গাটা এই মুহূর্তে কি অবস্থা? আমার মনে হয় যে মোদি সাহেবের ইনভিটেশনে যখন যাচ্ছেন, হয়তো এটার যাচ্ছেন কিনা জন্যই আমরা যে নিশ্চিত হইনি এখনো। রাইট, মোদি সাহেবের ইনভিটেশনটা যে এসছে, এইটাই হয়তো তারেক রহমান সাহেব এক্সপেক্ট করছিলেন বা উনি ওয়েট করছিলেন। একটা প্রাইম মিনিস্টারের লেভেল থেকে যদি ইনভিটেশনটা আসে, তাহলে তার একটা অন্য ধরনের ডিপ্লোম্যাটিক মেসেজিং হয়, আর সেটাকে উনি হয়তো অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন। উনি সময় নিচ্ছেন কেন কিনা ওনাকে এই নানান ব্যাপার, ডোমেস্টিক ব্যাপারটার উপর সঙ্গে ডিল করতে। কিন্তু আমার যেটা মনে হয় যে উনি এমন কোনো পদক্ষেপ নেবেন না যাতে কি তার কোনো অ্যাডভার্স ইম্প্যাক্ট হতে পারে ভারতের সঙ্গে সম্পর্কে। তো আই এম হোপফুল যে তারেক রহমান সাহেব ভারতে আসবেন সেপ্টেম্বর মাসে। সার্বিকভাবে আমরা একদম শেষ করব যে আপনারা কি, আপনার দৃষ্টিতে বাংলাদেশকে কি, আগামীর বাংলাদেশকে কি একটা স্থিতিশীল বাংলাদেশ দেখবার প্রত্যাশা করছেন? সামনে কি আমরা খুব একটা স্টেবল একটা বাংলাদেশ দেখতে পাবো? আমার মনে হয় যে অনেকটাই সেটেল ডাউন করবে যদি এই যে বললাম পলিটিক্যাল যে গ্রাউন্ড স্পেসটা, সেটা যদি একটা নর্মাল পলিটিক্স এর দিকে যায়, তার মানে হচ্ছে আওয়ামী লীগকে যদি সেই অ্যাকোমোডেটিভ, রাইট রাইট, সেই স্পেসটাকে যদি কোনোভাবে কনস্ট্রেট না করা হয় এবং আওয়ামী লীগকে যদি সেই স্পেসটা দেওয়া যেতে পারে, তাহলে বোধহয় যেই অস্থিরতাটা এখন বাংলাদেশে আমরা এখনো দেখছি, সেটা হয়তো কিছুটা কমতে পারে। আমার মনে হয় না যে আওয়ামী লীগ এর শেখ হাসিনা বা তার নেতাকর্মীরা যদি সেই স্পেসটা ফিরে পায়, তাতে কনফ্লিক্ট বাড়ার আমি কোনো সুযোগ দেখছি না ইমিডিয়েটলি অন্তত। কেন কিনা আওয়ামী লীগকে ফিরে এসে কিন্তু তার সংগঠনটাকে আবার দাঁড় করাতে হবে। তাদের মধ্যে অনেক নেতা আছে, তারা হয়তো এই মুহূর্তে তাদের যে প্রিভিয়াস রোলস গুলো ছিল, সেগুলো হয়তো ওনারা পূরণ করতে পারবেন না নানান কারণে, নানান অভিযোগের কারণে, বা তাদের বিরুদ্ধে যে ইয়েগুলো আছে, চার্জেস গুলো আছে, সেটার জন্য। তো ওনাকেও কিন্তু পার্টিটাকে তারপরে তখন রিঅর্গানাইজ করতে হবে, স্টেবিলাইজ করতে হবে। পার্টি ওয়ার্কার্সদের কিন্তু সেই কনফিডেন্সটা দিতে হবে যে তাদের তারা যেটা হারিয়ে ফেলেছিল এর মধ্যে, তো এটার জন্য সময় লাগবে। তো আমি কোনো ধরনের ইন্টার পার্টি কনফ্লিক্টস দেখবো না। আর নিশ্চয়ই এগুলো যখন যদি বা যখন আওয়ামী লীগ ফেরত যায়, আওয়ামী লীগের নেতারা, তখন কিন্তু এই এই কনভারসেশনস গুলো, এই ডিসকাশনস গুলো নিশ্চয়ই বিএনপির মধ্যে এবং আওয়ামী লীগের মধ্যে হবে, যে কোনো সংঘাতের পলিটিক্স যাতে না করা যাতে না হয়, তাতে বাংলাদেশের যে যে ইন্টারনাল ডোমেস্টিক পলিটিক্স এবং যে তাকে ঘিরে যে জিওপলিটিক্যাল একটা অবজেক্টিভ যেটা মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে বা ভারতও চায়, সেইটা যাতে বিঘ্ন না ঘটে, আমার মনে হয় সেটার দিকে সেটাই হয়তো অ্যাচিভ করা উচিত। আমি জানি না সেটা তারেক রহমান সাহেবের কতটুকু, নিশ্চয়ই এতগুলো বছর এর মধ্যে ওনার সেই পলিটিক্যাল ম্যাচুরিটিটা ফিরেছে, and I am sure and I am hopeful যে উনি হয়তো এমন কিছু করবেন না যাতে কি তার যে অ্যাডভার্স ইম্প্যাক্ট হতে পারে, সেটা ওনার আর ওনার দলের উপরে ইফেক্ট করতে পারে, সেটা হয়তো উনি চাইবেন না। জি, আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা আশা নিয়েই শেষ করতে চাই যে বাংলাদেশে একটা ইতিবাচক
বা ইনক্লুসিভ পলিটিক্স এর কথা যেটি বলছি যে সেটি বাংলাদেশে হবে খুব শীঘ্রই, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিতে চাইছি। দাদা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্পর্কে বাংলাদেশ সরকারের একজন উচ্চপদস্থ কর্তা, তারা ভারত সরকারের মাধ্যমে শেখ হাসিনার কাছে বার্তা পাঠিয়েছে যে আপনার পরিবর্তে অন্য কাউকে নেতা করলে আমরা আওয়ামী লীগকে স্থান দেবো। আমি এটাও জানি যে শেখ হাসিনা এই নিয়ে যে দীর্ঘ দলের মধ্যে আলোচনা করছেন, তাতে দলের সকলের শীর্ষ নেতাদের বক্তব্য যে আওয়ামী লীগের আইডেন্টিটি হচ্ছে বঙ্গবন্ধু পরিবার। ফলে আওয়ামী লীগের আইডেন্টিটি অন্য কারোর মাধ্যমে XYZ, আপনাদের ওখানে দীর্ঘ আলোচনা হয়েছে একজনের নাম নিয়ে, তিনি ঢাকাতে আছেন, সবাই জানেন, আমি বারবার নাম উচ্চারণ করে তাকে বিব্রত করতে চাইছি না। তিনি নিজেই কিন্তু রাজি নন দায়িত্ব নিতে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বলে আমরা যদি একবারের মধ্যে জানতে চাই, সেটা কি সাবের হোসেন চৌধুরী? প্রায় অনেকটাই আপনি বলছেন আর কি, আমি না করছি না, মানে হ্যাঁ বলছি না, না বলছি না। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান পূর্ণিয়া, পূর্ণিয়া ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নিয়মিত আলাপ আলোচনার অনুষ্ঠান খোঁজ খবরে। আমি শুরুতেই জানিনি, আপনার পর্দায় দেখতে পাচ্ছেন আমাদের সবার পরিচিত মুখ, প্রিয় মানুষ এবং প্রিয় আলোচক, বিশ্লেষক এবং দুই বাংলার পরিচিত সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, প্রতিষ্ঠা সাংবাদিক, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী আজকে আমাদের সম্মানিত অতিথি। দাদা, আপনাকে নমস্কার জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। নিশ্চয়ই ভালো আছেন। প্রথমেই দাদা, একটু আপনার দেশের খোঁজ খবর পেতে চাই। বাংলাদেশে বসে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া যদি দেখি, মেইন স্ট্রিম মিডিয়া বলবো না, সোশ্যাল মিডিয়া দেখে মনে হচ্ছে যে মোদির গদি নড়ে যাচ্ছে, নরেন্দ্র মোদী বোধহয় পড়ে যাচ্ছেন। আপনি জানেন যে বাংলাদেশে মোদী বিরোধী একটা সেন্টিমেন্ট আছে, বড় বড় একটা ফোর্সও আছে নরেন্দ্র মোদী বিরোধী। দুজন বাংলাদেশে আসলেন শেখ হাসিনার সময়, তখন বিশাল রকম হুলস্থুল গন্ডগোল হলো। সেই জায়গা থেকে আমি জানি কিনা, তবে আমি জানতে চাচ্ছি যে আপনাদের দেশে কি বড় ধরনের কোনো পরিবর্তন ঘটে আছে যেটা বাংলাদেশে সোশ্যাল মিডিয়া প্রচার করছে বা প্রচার হচ্ছে? আপনার দেশের খোঁজ খবর দিয়ে একটু জানতে চাই, শুরু করতে চাই। দেখুন, মানে সব সোশ্যাল মিডিয়ায় এরকম প্রচার হয় না, কিছু সোশ্যাল মিডিয়া খুব রেসপন্সিবিলিটি নিয়ে তারা কাজ করেন, তার মধ্যে অন্যতম আপনি একজন। আপনি এ ধরনের কোনো গুজব বা এসব প্রচার করেন। দ্বিতীয়ত হচ্ছে যে মানে যে আন্দোলনটা যে বিষয় নিয়ে হচ্ছে, তাতে নরেন্দ্র মোদী সরকার নিঃসন্দেহে বেকায়দায় আছে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই বা কোনো বলতে অসুবিধা কিছু নেই। কারণ এটা ছাত্রদের একটা তাদের জীবনের ভবিষ্যতের বিষয়, সে সম্পর্কে তারা নিশ্চিত হতে চায়। এই আন্দোলনটা তারা এত তীব্র আকারে গড়ে তুলেছে বলেই সরকার নড়ে চড়ে উঠেছে। সরকার উপেক্ষা করছে না। কিন্তু ভারতে যেটা হয় সেটা হচ্ছে দুটি পদ্ধতিতে সরকার পরিবর্তন ঘটে। এটা এক হচ্ছে যখন লোকসভা ভোট হবে, অর্থাৎ 2029, সে সময় মানুষ যদি বিরক্ত থাকেন সরকারের প্রতি, তারা ভোট দিয়ে সেই সরকারকে পরাস্ত করবে। যেমন ভারতে অতীতে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সমস্ত প্রধানমন্ত্রী পরাস্ত হয়েছেন ব্যালটের মাধ্যমে। অথবা দ্বিতীয়ত হতে পারে, যেমন ধরুন অটল বিহারী বাজপেয়ী, বিশ্বনাথ প্রতাপ সিং, সেখানে পার্লামেন্টের মধ্যে বাজপেয়ী, যেগুলো পার্লামেন্টের মধ্যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল, তাতে সরকারের প্রতি অনাস্থা জানিয়ে, তখন সেই অনাস্থা প্রস্তাবে খুব ঐতিহাসিক ভাবে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে নিশ্চয়ই, যে অটল বিহারী বাজপেয়ী এক ভোটে পার্লামেন্টে হেরে গিয়েছিলেন এবং তার সেই এক ভোটে হেরে যাওয়ার পরে তিনি কিন্তু পদত্যাগ করতে বাধ্য হন। তার আগে বিশ্বনাথ প্রতাপ সিং এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এসেছিল, তিনিও পদত্যাগ করেন। ফলে এছাড়া কিন্তু ভারতে কোনো সামরিক অভ্যুত্থান, ভারতে কোনো বাংলাদেশের মতো গণ অভ্যুত্থান, বাংলাদেশে কেউ গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া, সেখানে দখল করা, এই ধরনের যেগুলো অগণতান্ত্রিক উপায়, অগণতান্ত্রিক উপায় ভারতে কখনো ক্ষমতা পরিবর্তন হয় না, হয়নি, এবং আমার ধারণা আজও হবে না, ভবিষ্যতেও আগামী 100 বছরও হবে কিনা সন্দেহ আছে। ফলে এটা বাংলাদেশে যারা ওটা তুলনা করছেন, কারণ বাংলাদেশের যে আয়তন, সেই আয়তনের 28 গুণ আয়তন হচ্ছে ভারতের। ভারতের এক প্রান্তের মানুষ
তাদের খাওয়া দাওয়া, পড়নের অভ্যাস, ভাষা সমস্ত ভিন্ন। আমি নিজে ভারতীয় হয়ে ভারতীয় বহু ভাষা আমি জানি না, বলতে পারবো না। আমাকে তেলেগু বলতে বললে আমি বুঝবো না, তেলেগু ভাষায় কথা বললে আমি বুঝবো না। আমাদের কমন ভাষা হচ্ছে আইদার ইংরেজি অথবা হিন্দি। ফলে এরকম রকম একটা দেশ, আমাদের যেটাকে বলা হয় ভারত হচ্ছে একটা ইউনিয়ন স্টেটস, মানে প্রদেশের সংযুক্তি করে, ঠিক আমরা ফেডারেশনও বলি না। ফলে আমেরিকার মতো ফেডারেশন নয়, এটা ইউনিয়ন অফ স্টেটস। ইউনিয়ন অফ স্টেটস তাকে কেন্দ্র থেকে পরিচালনা করে। ফলে যেটা বলছেন তার কোনো মানে আমি বলছি না যে এর ফলে নরেন্দ্র মোদী সরকার কোনো মহা আনন্দে আছেন, এমন কোনো ঘটনা নয়। নিশ্চয়ই বিপাকে আছেন, নাহলে তো দেখুন গতকাল যে ছাত্রদের সঙ্গে যে মিটিং হয়েছে, নরেন্দ্র মোদী তার আগের দিন মাঝরাতে তাকে আবেদন করতে হয়েছে। মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো একজন ক্ষমতাবান প্রধানমন্ত্রী, তাকে মাঝরাতে আবেদন করতে হয়েছে ভিডিও মারফতে, যেটা প্রায় ব্যতিক্রমী একটি ঘটনা। তারপরে ছাত্রদের সঙ্গে বৈঠক হয়েছে, ছাত্রদের শর্তে বৈঠক হয়েছে। ছাত্ররা বলেছিলেন যে আমরা মন্ত্রীর বাড়িতে গিয়ে বৈঠক করব না, কোন নিরপেক্ষ স্থানে এসে বৈঠক করতে হবে। এবং সেই নিরপেক্ষ স্থানে বৈঠক হয়েছে। সেই বৈঠকে 3টি দাবির মধ্যে 2টি দাবি তারা সরকার মেনে নিয়েছেন। এই 2টি দাবির মধ্যে একটা হচ্ছে যাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে। দ্বিতীয়ত, যারা এই নিট পরীক্ষার কেলেঙ্কারির কারণে আত্মহত্যা করেছেন, যে 20 জন ছাত্র, তাদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে, এবং সেটা দেওয়া হবে। সেটা সরকার রাজি হয়েছেন। তৃতীয় দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সেটা সরকার পক্ষ বলেছেন যে আমরা এখনই কিন্তু বলতে পারছি না, আমাদের 1 দিন সময় দেওয়া হবে। সেই সময়টা আজ উত্তীর্ণ হবে। তার মধ্যে গতকাল থেকে যন্তর মন্তরে যেখানে চলছে সুশৃঙ্খল ভাবে নানা ধরনের গান বাজনা স্লোগান এসব চলছে। গোটা দেশে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, কলকাতা শহরেও ব্যাপক আন্দোলন হয়েছে। এবং ফলে আমার মনে হয়েছে যে, এবং সেই আজকে শনি রবিবার, সেখানে আজকের মধ্যে যদি সরকারকে জানাতে হবে যে ধর শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন কি করবেন না, এবং সেটা যদি করেন তাহলে সেক্ষেত্রে সাময়িকভাবে আন্দোলন স্থগিত হতে পারে। পার্লামেন্টে কিন্তু এই 1 সপ্তাহ অচল হয়ে আছে একই দাবিতে। ফলে পার্লামেন্টও চলছে না, 1 মিনিটেও কোনো কাজ হয়নি। এইরকম একটা অবস্থা। ফলে স্বাভাবিকভাবে যারা ভারতের সংসদীয় ব্যবস্থা সম্পর্কে যাদের ধারণা নেই, তাদের কাছে মনে হচ্ছে বোধহয় সরকার পতন ঘটবে। কিন্তু যেটা বাংলাদেশের মূল স্রোতের মিডিয়া, তারা জানেন যে এরকম ঘটনা নয়, সেই জন্য তাদের ওখানে কোনো সেই ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে না। কিন্তু যে সংবাদ প্রকাশিত হচ্ছে যে আন্দোলনকারীদের চাপে রয়েছে সরকার, এটা সত্য। বলুন দাদা, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আমাদের দেশের একটা ঘটনা, বড় ঘটনা, সেটা নিশ্চয়ই রিলেট করে কিছুটা ভারতের সাথে। আপনি জানেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেছেন বা করতে বাধ্য হয়েছেন, যেটাই হয়ে থাকুক। ভেতরকার কোনো কিছু সামনে আসেনি। আলাপ উঠেছিল প্রথমে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে, মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে আলাপ হয়েছে, এবং সেই আলাপের সূত্র ধরেই তাকে সরানো হয়েছে। এটা একটা আলাপ। আরেকটা আলাপ আছে যে না, তা না, শেখ হাসিনা যে ডিসেম্বরে ফিরতে চান বাংলাদেশে, এই ঘোষণার ফলে সরকার সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দিয়েছে। আপনার কাছে কি মনে হয়, এবং ভারতের দিক থেকে শেখ হাসিনা যেহেতু আপনাদের দেশে আছেন, সেরকম কোনো আলোচনা শুনেছেন কিনা? ধন্যবাদ। আপনার সঙ্গে আমার কথা হয়নি তাই, কিন্তু 3-4 আগে আমি জানতে পেরেছিলাম যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে, এবং ওয়াকরুজ্জামান নিজেও বৈঠক করেছিলেন। এবং আমি সেই সংবাদটি আপনাদের অন্য একটি ইউটিউব চ্যানেলে আমি প্রথম বলি 4 দিন আগে, লন্ডন থেকে যিনি প্রচারিত করেন। তারপরে 3 থেকেই সেটা ফেসবুকেতে প্রথম বেশি শোরগোল পড়ে। এখন সেই সংবাদটা, আমার কাছে সংবাদ ছিল 2টি।
একটি হচ্ছে যে আমি আসলে খোঁজ করছিলাম যে শেখ হাসিনা যে ফিরে যেতে চাইছেন, তাহলে সেখানে তারেক রহমান সরকারের প্রতিক্রিয়া কি কি হতে পারে। তা করতে গিয়ে জানতে পারলাম যেহেতু শাহাবুদ্দিন সাহেব শেখ হাসিনা পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ, ফলে স্বাভাবিকভাবেই তার উপর কোনো চাপ আসবে। এবং আমার সূত্র নিশ্চিত করে যে পরে 4 দিন আগে, যখন বাংলাদেশের কোনো গণমাধ্যম জানতো না, যে হ্যাঁ শাহাবুদ্দিনকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও পদত্যাগ করতে বলা হতে পারে। আমার কাছে দুটি খবর ছিল। ওয়াকারুজ্জামানের ঘটনাটা এখনো ঘটেনি, তার আগে নৌবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান